নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখবো খবরে, কিন্তু তার আগে অবশ্যই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। চোখ রাখছি খবরে। বৈশাখ উৎসব এবং নববর্ষ উপলক্ষে ত্রিপুরী সম্প্রদায়ের পাশাপাশি রাজ্যের নাগরিকদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক লিখিত বার্তায় এই শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈশাখ উৎসব উপলক্ষে ত্রিপুরী সম্প্রদায়ের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরী সম্প্রদায়ের সকল প্রিয়জনকে নববর্ষের শুভেচ্ছা। এ উপলক্ষে রাজ্য জুড়ে আয়োজিত 3 দিনের ঐতিহ্যবাহী বৈশাখ মেলা সম্পর্কে জেনে আনন্দিত। রাজ্যের সাংস্কৃতিক গর্বকে পরিচয় করিয়ে দেওয়া এই উৎসবে সবাইকে শুভেচ্ছা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনের এই উৎসবের প্রতিটি উপাদান যেভাবে আমাদের সংস্কৃতিতে গেঁথে আছে তা বিস্ময়কর। প্রকৃতির আরাধনা ও তার প্রতি কৃতজ্ঞতা, প্রতিবেশী ও পরিবারের সঙ্গে সম্মিলিতভাবে এই উৎসব উদযাপন, সম্প্রদায়ের খাবার, ঐতিহ্যবাহী নাচ গান এবং প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নববর্ষের সূচনা করার ঐতিহ্য, এই সব ভাব আমাদের সমৃদ্ধ সংস্কৃতির বৈশিষ্ট্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি আনন্দিত যে এই উৎসবের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য ও গৌরবময় ঐতিহ্য সম্পর্কে সচেতন করার সুযোগ পাচ্ছি। এছাড়াও বৈশুর মতো উৎসবগুলিও আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে শক্তিশালী করে। এই উৎসবগুলি বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্যের প্রতীক, বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভ্রাতৃত্বের প্রচার করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই উৎসবের বার্তাকে ধারণ করে জাতির অগ্রযাত্রায় অবদান রেখে এগিয়ে যেতে হবে। সম্মিলিত শক্তিতে দৃঢ় প্রতিজ্ঞ জাতি উন্নতির নতুন উচ্চতা স্পর্শ করবে বলে আমার পূর্ণ বিশ্বাস, উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নববর্ষ ত্রিপুরার সকল মানুষের জন্য সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনা করে ত্রিপুরাবাসীকে নববর্ষের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্ক বাণিজ্য রেশারেশির প্রভাব পড়তে শুরু করেছে গোটা বিশ্বের বাজার অর্থনীতিতে। এক্ষেত্রে এর প্রভাব পড়ছে ভারতীয় বাজার অর্থনীতিতেও। বিশ্বের 2 শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক বাণিজ্য নিয়ে চলছে রেশারেশি। এর বিরূপ প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বের অর্থনীতিতে। দেশে দেশে অর্থনীতিতে এর প্রভাব পড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব দেশগুলো, মাঝারি অর্থনীতির দেশগুলিও পড়ছে ক্ষতির মুখে। এরই মধ্যে বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক চাপানো আগামী 3 মাসের জন্য স্থগিত ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প কি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই ঘোষণা দিয়েছেন, নাকি তার সংস্থা ট্রাম্প মিডিয়ার কর্ণধার হিসেবে এই ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক বাণিজ্য নিয়ে যে রেশারেশি চলছে তা গোটা বিশ্বের অর্থনীতিতে ধাক্কা দেবে বলে সতর্কবার্তা জারি করে চলেছে বিশ্ব বাণিজ্য সংস্থা WBO। সম্প্রতি ভারতের পণ্যের উপর 27% আমদানি শুল্ক চাপিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এর ব্যাপক প্রভাব পড়ে ভারতীয় বাজারে। এর রেশ কাটতে না কাটতেই চীনা পণ্যের উপর 145% আমদানি শুল্ক চাপায় মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র নাকি চীনকে আগে পেছবে তাও বলা মুশকিল, যদিও এই ক্ষেত্রে আপাতত কোনো লক্ষণ নেই বলে মনে করছেন বিশ্লেষক মহল। আমেরিকা দাদাগিরি সহ্য করতে পারছে না চীন। অন্যদিকে মার্কিন বাজারে চীনা পণ্যের দাদাগিরি ঠেকানোই মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক চাপানো বলেই বিশ্ব বাণিজ্যের সাথে সংশ্লিষ্টদের অভিমত। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা পণ্যের ওপর আমদানি শুল্ক এক ধাক্কায় 145% বাড়িয়ে দিয়ে ব্যাপক ধাক্কা দিয়েছে চীনকে। পাল্টা আমেরিকার কৃষি পণ্যের আমদানি দফায় দফায় কমানোর ঘোষণা দিয়েছে চীনও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আগামী 90 দিনের জন্য চড়া আমদানি শুল্ক স্থগিত রাখার ঘোষণা করেছেন, এই সময়ের মধ্যে তারা কি করবে তা বুঝে উঠতে পারছে না ভারত। সুতরাং এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি করে ফেলতে চাইবে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এই বাণিজ্য চুক্তি হবার কথা ছিল গত কিছুদিন আগে, কিন্তু তা হয়নি। এরপরেই ভারতের উপর একতরফা আমদানি শুল্ক বাড়াতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ভারত চাইবে আংশিক হলেও আগামী 90 দিনের মধ্যে একটি চুক্তি সম্পাদন করতে, না হলে ব্যাপক ক্ষতি সহ্য করতে ভারতকেই হবে। দ্বিতীয়ত, ভারত জানে না 90 দিন পর ট্রাম্প কি করবেন।
তাই ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে চাইবে ভারত। ইতিমধ্যে ব্রিটেন সফর করে এসেছেন ভারতীয় অর্থমন্ত্রী। ভারত যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক নিয়ে আঘাত পায় শেষ পর্যন্ত, তাহলে প্ল্যান বি হিসেবে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাড়াতে হবে ভারতকে। ভারতীয় বাজারে এমনিতেই চীনের পণ্যের ছড়াছড়ি। চীনের পণ্যের ওপর আমদানি শুল্ক এক ধাক্কায় 145% বাড়িয়ে চীনকে একটা ধাক্কা দিতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকেও এবার ভারতীয় বাজারে আরো মনোনিবেশ করতে চাইছে চীনও। তাই ভারতকে এটাও মাথায় রাখতে হবে, চীন যাতে ভারতের বাজার দখল না করতে পারে একচ্ছত্রভাবে। একদিকে সব দেশের আমদানি শুল্ক 90 দিনের জন্য স্থগিত রাখলেও চীনের পণ্যের ক্ষেত্রে তা করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য স্পষ্ট, চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রেষারেষি। এই অবস্থায় বিশ্ব বাণিজ্যে আগামীতে কি প্রভাব পড়ে নজর রাখতে হবে সেদিকে। আমেরিকাই বা 3 মাস পরে কি সিদ্ধান্ত নেয় তা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। তাই আগামী কয়েক মাস শুল্ক বাণিজ্য নিয়ে যে দাবাদাবি চলছে এবং বিশ্ব অর্থনীতি আরো বিশেষ করে ভারতীয় অর্থনীতিতে এর কি প্রভাব পড়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ওয়াকফ বিলের প্রতি প্রাপ্ত সমর্থনের প্রেক্ষিতে এবার অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে সক্রিয় করা হচ্ছে আইন কমিশনকে। ওয়াকফ আইনের পর এখন কেন্দ্রীয় সরকারের শীর্ষ এজেন্ডায় রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি। সংসদের উভয় কক্ষে ওয়াকফ বিলের প্রতি প্রাপ্ত সমর্থনের প্রেক্ষিতে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে পড়েছিল ভারতীয় জনতা পার্টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য জনতা দল, ইউনাইটেড এবং তেলুগু দেশম পার্টির উপর নির্ভরশীল বিজেপি। সংসদের পাটিগণিতের কথা মাথায় রেখে বিতর্কিত বিষয়গুলিকে দূরে রাখার কৌশল গ্রহণ করেছিল সরকার। তবে জেডিইউ এবং টিডিপি ছাড়াও ওয়াকফ বিল পাসের ক্ষেত্রে ওয়াইএসআরসিপি এবং বিজেডির মতো দলগুলির সমর্থন পেয়েছে বিজেপি। এরপরেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও তামিলনাড়ুতে এআইএডিএমকে সাথে নেওয়ার পর সীমানা নির্ধারণ এবং ভাষার মতো বিষয়গুলিকে একপাশে রেখে দিতে চাইছে বিজেপি। আগামী বছর তামিলনাড়ুতে নির্বাচন, এই বিষয়গুলি থেকে উপকৃত হতে পারে ডিএমকেও। অভিন্ন দেওয়ানির বিধির খসড়া প্রস্তুত করে জনমতের জন্য প্রকাশ করে অবসরপ্রাপ্ত বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত 22তম আইন কমিশন। এই বিষয়ে প্রায় 1 কোটি মানুষের মতামত পেয়েছিল কমিশন। প্রায় 30টি সংস্থার সাথে আলোচনা করেছে 22তম আইন কমিশন। কিন্তু কমিশনের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে স্থগিত রাখা হয় অভিন্ন দেওয়ানি বিধির চূড়ান্ত খসড়া তৈরির কাজ। তবে এবার ইউসিসি কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুনরায় সক্রিয় করা হচ্ছে আইন কমিশনকে। 23তম আইন কমিশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 2রা সেপ্টেম্বর 2024-এ। এখন প্রায় 7 মাস পর এর চেয়ারম্যানের এবং সদস্যদের নিয়োগের বিষয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। 2023 সালের মে মাসে সুপ্রিম কোর্ট থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে করা হবে কমিশনের চেয়ারম্যান। তার সাথে বিখ্যাত আইনজীবী হিতেশ জৈন এবং অধ্যাপক ডিপি ভার্মা হবেন পূর্ণকালীন সদস্য। তাদের নিয়োগের বিজ্ঞপ্তি এই সপ্তাহে জারি করা হবে বলে নিজস্ব প্রতিবেদনে উল্লেখ করেছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলো। ইউসিসি বাস্তবায়নকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে উত্তরাখণ্ড। এক্ষেত্রে ইউসিসি কার্যকর হয়েছে 27 জানুয়ারি 2025 থেকে। কোনো ধর্ম বা শ্রেণীর বিরুদ্ধে নয় অভিন্ন দেওয়ানি বিধি। এর উদ্দেশ্য কাউকে টার্গেট করা নয়, সবাইকে সমান অধিকার দিতে হবে বলে দাবি করেছে বিজেপি। ইউসিসি বাস্তবায়নের সাথে সাথে হালালা, বহু বিবাহ এবং 3 তালাক নিষিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণরূপে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পয়লা বৈশাখের সকালে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলা নববর্ষের প্রথম দিনে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সকালে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন বছরে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বলে পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পয়লা বৈশাখ এবং আজকে শুভ নববর্ষ আমরা সবাই জানি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। এছাড়া জনজাতি যারা আছে তাদেরও কিন্তু বিভিন্ন নামে নববর্ষ আছে। তো মা ত্রিপুরা সুন্দরীর কাছে এসছি, আজকে সস্ত্রীক এসছি, সেই সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি এবং আমাদের
ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যাতে আগামী দিনও সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সব দিকে সবাই যেন ভালো থাকে, সেই প্রার্থনাই মার কাছে করি। উল্লেখ করা যেতে পারে 51 শক্তিপীঠের মধ্যে একটি হল উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির। সম্প্রতি প্রসাদ প্রকল্পের আওতায় 54 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি। প্রসাদ প্রকল্পের আওতায় ত্রিপুরেশ্বরী মন্দিরের পুনর্নির্মাণের জন্য তহবিল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্নির্মাণকৃত মন্দিরটির উদ্বোধন করতে নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মন্দিরটি উদ্বোধনের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে মন্দিরটি উদ্বোধনের জন্য একটি তারিখ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে গত মার্চ মাসে। মন্দিরের পবিত্রতার কথা বিবেচনা করে আমিষ জাতীয় জিনিসপত্রের বিক্রি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। ত্রিপুরা সুন্দরী মন্দিরের পুনর্নির্মাণে একে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন স্থান হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা ত্রিপুরার সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে হয় হালখাতা পুজো। .com-এর এই ঝুঁকি অর্থনীতির সঙ্গে সমাজ সংস্কৃতির এই অপূর্ব মেলবন্ধন সমৃদ্ধ করছে বাঙালির সংস্কৃতিকে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণের অন্যতম হল পয়লা বৈশাখ। চৈত্র সংক্রান্তির পরের দিন অর্থাৎ বাংলা নববর্ষের দিন পালিত হয় পয়লা বৈশাখ। নববর্ষের প্রথম দিনটাকে হালখাতা হিসেবেও পালন করে থাকেন ব্যবসায়ীরা। তার সঙ্গে লক্ষ্মী গণেশের পুজো করা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে। তাই বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে হালখাতা। পয়লা বৈশাখে হালখাতার পুজো করাতে ব্যবসায়ীরা ছুটে যান মন্দিরে। আগরতলা যেসব ব্যবসায়ী নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গণেশ ও লক্ষ্মী পূজার আয়োজন করেন, তারা স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী লক্ষ্মী নারায়ণ বাড়ি মন্দিরে হালখাতার পূজা দিয়ে নতুন বছরে নতুনভাবে ব্যবসার সূচনা করেন মঙ্গলবার। আবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পূজার পাশাপাশি লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়েও পূজা দিয়ে আসেন অনেকেই। তাই সকাল থেকে মন্দিরে লক্ষ্য করা যায় পূর্ণার্থীদের ভিড়। বর্ষার শুরুর সময় ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেবে, পূজার হালখাতা ছুঁয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা করে নেয়। আর আমাদের মায়েরা তাদের স্বামীর কল্যাণার্থে, স্বামীর এবং সংসারের মঙ্গলার্থে ওরা সকাল থেকেই টান টান করে ঠাকুর বাড়িতে ভিড় করে, যে সবাই যেন সুখে শান্তিতে থাকে, সবার যেন বিপদ থেকে মুক্ত থাকে। আজকের দিনে আমাদের যারা বাঙালি আছি তাদের জন্য স্পেশাল, কেননা আজকে বাংলা নববর্ষ। আজকে সবাই গুরুজনদের আশীর্বাদ দেবো, সারা বছর যাতে ভালোভাবে সব কাছে। তারপরে ভগবানের আশীর্বাদ আজকে দেওয়ার জন্য এর জন্য সকাল সকাল এখানে চলে এসেছি। মাসের 13 পার্বণ তো, এর মধ্যে বৈশাখ মাস, এটা হলো সবচেয়ে আমরা বাঙালির প্রধান উৎসব। আজকে প্রথম দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসছে একটু ঠাকুরকে পূজা দেওয়ার জন্য। পরিবারের সবাই ভালোর জন্য, সারাটা বছর যেন আমাদের ভালো যায়, সেই জন্য আমরা ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে লাইন। মন্দিরের বাইরে লাইন ধরে বসেন পুরোহিতরা। মন্দিরে পূজা দেওয়ার পর তাদের পছন্দের পুরোহিতের কাছে পূজা করিয়ে নতুন বছরের নতুন হালখাতার যাত্রা শুরু করান ব্যবসায়ীরা। খাতার প্রথম পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেন পুরোহিত, আর এই খাতা ব্যবসায়ীর কাজে ব্যবহার করে থাকেন ব্যবসায়ীরা। দোকানের খাতা নিয়ে এসেছি পূজা দেওয়ার জন্য, পূজা দিচ্ছি। দোকানের প্রথম দিনের শুরুটা করতেছি মার পূজা দিয়া, খাতা নিয়ে খাতা যাত্রা করলাম। আজকের দিনটা আমরা যেভাবে আনন্দ উপভোগ করতেছি, যাতে সবাই সারা বছর এইভাবে আনন্দ উপভোগ। প্রতি বছরই আমরা এখানে কিছু বৈদিক ব্রাহ্মণ সমাজ আসি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। সমস্ত ব্যবসায়ীরা তাদের হালখাতা নিয়ে এখানে আসেন। তাদের প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশের খাতা লক্ষ্মীনারায়ণের চরণে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা এখানে গণেশের বন্দনা, সন, শতাব্দ এগুলি লিখে যাত্রা করে দেই। খুবই আনন্দের দিন আর বাঙালির বড় উৎসব।
বছরের একটা দিন আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য। আর ঠাকুর বাড়িতে খুবই আনন্দ উৎসব করি, বাড়িতে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সবাই পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দ উৎসব করি। বর্তমানে ডিজিটালের এই যুগে অনেকটাই কমেছে হালখাতার জৌলুস। আগে হালখাতা পুজো উপলক্ষে বিভিন্ন দোকানে রীতিমতো উৎসবের আয়োজন হতো, এখন সেসব কমে গিয়েছে অনেকটাই, কারণ এখন বেশিরভাগ কাজই হয় মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে। হালখাতা বিক্রি আগের তুলনায় কিছুটা কমলেও আজও রীতি মেনে হালখাতার পুজো করেন বেশিরভাগ ব্যবসায়ী। মহা ধুমধামের সঙ্গে না হলেও ঐতিহ্য বজায় রাখতে হালখাতার পুজো করেন তারা। অর্থনীতির সঙ্গে সমাজ সংস্কৃতির এই অপূর্ব বন্ধন সমৃদ্ধ করছে বাঙালি সংস্কৃতিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভোজন রসিক বাঙালি, খাদ্য রসিক বাঙালি, আর এই ক্ষেত্রে যদি উপলক্ষ হয় বাংলা নববর্ষ, তবে তো সোনায় সোহাগা। তাই তো পয়লা বৈশাখের দিনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মাছ মাংসের দোকানে। ভিড় ছিল মিষ্টির দোকানগুলিতেও। একদিকে জ্বালানি আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, অপরদিকে মাছ মাংসের বাজার আগুন। এই দুয়ের মধ্যে নববর্ষ উদযাপন করলো বাঙালি। কথায় বলে ভোজন রসিক বাঙালি, খেতে এবং খাওয়াতে তাদের জুড়ি নেই। বাঙালির রন্ধনশালায় সুঘ্রাণ ছড়ায় রকমারি পদ। আপন পদের পাশাপাশি অন্যদের পদকেও পাতে জায়গা করে দেয় সসম্মানে। আর তা যদি হয় বাংলা নববর্ষ, তবে তো সোনায় সোহাগা। নববর্ষে সবজির বাজার কিছুটা আয়ত্তের মধ্যে থাকলেও মাছ মাংসের আগুন দামে পকেট ফাঁকা হয়ে গেছে অনেকেরই। একটু ভালো মন্দ খেতে গিয়ে 1,500 থেকে 2,000 টাকা খরচা করতে হয়েছে বাজারে। মঙ্গলবার পহেলা বৈশাখে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় রাজধানী আগরতলার প্রধান প্রধান বাজারগুলিতে। মহারাজগঞ্জ বাজার, ধলেশ্বর বাজার, লেক চৌমুহনী বাজার এবং তুলসীবতী বাজারে ভিড় ছিল সকাল থেকেই। পয়লা বৈশাখে মাছ মাংসের দাম বাড়তে পারে বলে রাজ্যের 21টি স্থানে ভর্তুকি মূল্যে 6,000 কিলো মাছ বিক্রির ব্যবস্থা করেছিল রাজ্য সরকার, কিন্তু তাতেও হেরফের হয়নি বাজার দরে। পাঁঠার মাংস বিক্রি হয়েছে 1100 টাকা কিলো দরে, যেখানে দেশি মুরগির তুলনায় ব্রয়লারের মুরগির দাম ছিল তুলনামূলকভাবে কম। মাছের ক্ষেত্রে রুই কাতলা বিক্রি হয়েছে 500 টাকা কিলো দরে, যেখানে ইলিশ মাছ বিক্রি হয়েছে 1500 থেকে 1800 টাকা প্রতি কিলো দরে। ব্রয়লার 1 টাকা 150 টাকা গতবারের তুলনায় কি কমছে না একই ব্যবসা কিরকম? ব্যবসা আগের তুলনায় একটু খারাপ, ব্যবসা বাণিজ্য ওখানে ভালো না বুঝবো। ঘরে ওইটি 160 টাকা বেশি, 750-700। দেখলাম এই মাছের দাম কিন্তু বেড়ে গেছে, কিন্তু বেড়ে গেলেও নতুন টাটকা মাছের লাফানো, গায়ে জল পড়া, একদম বছর উপর মাছের তো একদম একাকার করে দিয়েছে। বাঙালি মাছে মাছে বাঙালি, এটা মাছ বাজারে এলে বোঝা যায়। সবজি বাজারেও এই একই রকম বাড়ির গিন্নিদের বায়না থাকে, বাচ্চাদের থাকে এই খাবো। এই যে আয়োজন, এটা একটা সুন্দর মিলেমিশে সুন্দর আয়োজন, বাংলার ঘরে ঘরে এই পার্বণ। নববর্ষে ভুরি ভোজের শেষ পাতে দই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না বাঙালি রসনা। তাই মঙ্গলবার সকাল থেকেই ভিড় ছিল রাজধানীর প্রধান প্রধান মিষ্টির দোকানগুলিতে। আমাদের একটা বছরে একটা দিন সবাই একটু ভালো খাবার চায়, পরিবারের সকলকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, মা বাবাকে নিয়ে একটু ভালো, প্রতিদিনই তো খায়, তার জন্য আজকে একটু স্পেশাল। শুভ নববর্ষ, ঠাকুরের জন্য মিষ্টি, দই মিষ্টি লাইন করে ভালো করে নেওয়া, তাই আর কি আজকে ভালোভাবে সবার সাথে যাতে ভালোভাবে দাম টাম নেই, আগে রুটি সব কিছু 2,30,000 টাকা চালা পাই, 200 টাকা কিছু করলো, 15 টাকা রসুন 10 টাকা, আগে একটু বড় বললাম 10 টাকা। প্রতিবারে নববর্ষের সকালে বাজারে কিছুটা বেড়ে যায় মাছ মাংসের দাম, ব্যতিক্রম হয়নি এবারও। তবে নববর্ষের রসনা তৃপ্তির যাবতীয় আয়োজনে খামতি রাখে না বাঙালি। রসে বসে বাঙালি ছিল, আছে, থাকবে। এখানেই হয়তো পাওয়া যায় ধনী দরিদ্র সব বাঙালিকে এক পংক্তিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
বৈধ কাগজপত্র এবং দলিল থাকা সত্ত্বেও মাফিয়া হুমকির শিকার হয়ে পথে নেমে প্রতিবাদ করতে বাধ্য হলেন আগরতলার প্রগতি রোড সংলগ্ন এলাকার সুব্রত দেববর্মা। মঙ্গলবার ভোর রাতে কমল দেববর্মা নামে একজনের নেতৃত্বে একদল মাফিয়া তাঁর বাড়িতে প্রবেশ করে দোকান ভিটি দখল করে বলে অভিযোগ করেন সুব্রত দেববর্মা। দোকান এবং বাড়ির দলিল বাকি কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে প্রাণনাশের হুমকি দেয় মাফিয়ারা বলে অভিযোগ করেন সুব্রত দেববর্মা। আমার কাগজপত্র ভ্যালিড থাকার ফলেও কেন আমার বাড়িতে জোর করে একজন কমল দেববর্মা নামে ওর ছেলের নামে বিশ্বজিতের নামে জায়গা কিনা রং টং করে লেছে। আমার নিজের বৈধ দোকানের মধ্যে তারা কিভাবে এটা সম্ভব হয়? আমি প্রমোটারে জিজ্ঞেস করলাম, পরে প্রমোটার আমাদের বুথ মিটিং এর পরে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? তা আমি তো আর জানি না প্রমোটার কি করেছে না করেছে। যে আবারও একবার বাতিল হলো আগরতলা সাবরুম যাত্রী রেল পরিষেবা। এক্ষেত্রে 5 মে পর্যন্ত বাতিল করা হলো আগরতলা সাবরুমের দুপুরের রেল। আগরতলা সাবরুম রেল লাইনে ট্রেন চলাচল আবারও একবার বাতিল করার নির্দেশ দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। 14 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত আগরতলা সাবরুম এবং সাবরুম আগরতলা ডেমো ট্রেন বাতিল করার বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এই ক্ষেত্রে ট্রেন পরিষেবা বাতিলের কারণ জানায়নি উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। তবে রেল লাইনে কাজ করার কারণে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে বলে জানা গেছে প্রাথমিকভাবে। সাধারণত রবিবার দুপুর 1:40 সাবরুমের উদ্দেশ্যে প্রস্থান করে 756 RR ডেমো ট্রেনটি। আবার বিকেল 4:30 তা রওনা দেয় আগরতলার উদ্দেশ্যে। এই দুটি ট্রেন গত 5 এপ্রিল থেকে 12 মে পর্যন্ত আগে এক দফায় বাতিল করেছিল উত্তর পূর্ব সীমান্ত রেল। পরে আবার 13 এপ্রিল একদিনের জন্য দুটি ডেমো ট্রেন চলাচলে নেওয়া হয় সিদ্ধান্ত। অর্থাৎ গত রবিবার একদিনের জন্যই আগরতলা সাবরুম রেল লাইনে পরিষেবা দেয় এই ডেমো ট্রেন। আগের নির্দেশিকায় যেখানে 12 মে পর্যন্ত বাতিল করা হয়েছিল এই ট্রেন, এবার তা বাতিল হয়েছে 5 মে পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নির্বিচারে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জেরি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। 1961 সাল থেকে রাজ্যের সংস্কৃতি জগতে বিশেষ ভূমিকা রয়েছে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের। মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরার রবীন্দ্র পরিষদ। দক্ষিণী গৃহে আয়োজিত এদিনের অনুষ্ঠানে দেওয়া হয় গুণীজন সংবর্ধনাও। এদিন রাজ্যের সংস্কৃতি জগতের 9 জনকে সংস্থার স্থায়ী সদস্য পদ দেওয়া হয় বলেও এদিন জানিয়েছে ত্রিপুরা রবীন্দ্র পরিষদ। এই শহরে আলোকিত, সংস্কৃতি সমৃদ্ধ এবং সমাজ সেবায় নিবেদিত যে গুণীজন আছেন, তাদেরকে আমরা যথাসাধ্য শ্রদ্ধার সঙ্গে এবং বিনয়ের সঙ্গে আমাদের সম্বর্ধনা জ্ঞাপন করে থাকি। এবারও আমরা সমাজ সেবায় উল্লেখযোগ্য এবং দৃষ্টান্ত স্বরূপ অবদানের জন্য শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত কুমার সাহা মহাশয়। সদ্যজাত চুরি হলে বাতিল করা হবে হাসপাতালের লাইসেন্স। মঙ্গলবার এই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, শিশু পাচার সংক্রান্ত সব মামলায় 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সব রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
কোনো হাসপাতাল থেকে সদ্যজাত চুরি হলে সবার আগে ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। মঙ্গলবার শিশু পাচার সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শিশু পাচার সংক্রান্ত সব মামলায় 6 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে বলেও এদিন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রতিটি নিম্ন আদালতের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দিতে হবে হাইকোর্টগুলিকে বলে নির্দেশ জারি করেছে শীর্ষ আদালতের বিচারপতি জে.বি. পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। উত্তরপ্রদেশের এক শিশু পাচার মামলায় অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন সংক্রান্ত মামলার শুনানির সময় এই নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই নির্দেশ বাস্তবায়নে কোনো ঢিলেমি হলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং আদালত অবমাননা হিসেবে তা বিবেচনা করা হবে বলে এদিন জানিয়েছে শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ। রাজ্য সরকারগুলিকে এ বিষয়ে সুপ্রিম কোর্টের সুপারিশগুলি দেখে দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শিশু পাচার সংক্রান্ত মামলা দেশের কোন আদালতে কতগুলি বিচারাধীন রয়েছে এবং মামলাগুলি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তা নিয়েও তথ্য সংগ্রহের জন্য প্রতিটি হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো বা এনসিআরবির তথ্য অনুযায়ী ভারতে প্রতি বছর গড়ে রিপোর্ট হয় প্রায় 2000 শিশু পাচারের ঘটনা। 2022 সালে এইরকম মামলা রেকর্ড করা হয়েছে 2250টি। শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি এই অপরাধ রোধে আরো কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয় এই পরিসংখ্যান। শিশু পাচারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালতের এই রায় বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ মহল। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সরকার, প্রশাসন এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টা। হাসপাতালগুলোর উপর কঠোর নজরদারি এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে আদালতের রায়ে। এই নির্দেশিকা বাস্তবায়ন করতে পারলে শিশু পাচারের মতো গুরুতর অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা দলের গোলরক্ষক অলোক ত্রিপুরার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া রাজ্যের ফুটবল জগতে। প্রতিভাবান এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করল রাজ্য ফুটবল সংস্থা। মঙ্গলবার অকালেই চলে গেল ফুটবলার অলোক ত্রিপুরা। রাজ্যের ফুটবলে অত্যন্ত পরিচিত নাম অলোক ত্রিপুরা। গত বছর রামকৃষ্ণ ক্লাবের হয়ে খেলেছিল অলোক। এবছর ঐক্যতান যুব সংস্থার হয়ে খেলার কথা ছিল, কিন্তু আর মাঠে নামা হল না তার। কয়েকদিন আগে তার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে অমরপুরে নিজ বাড়িতে ফিরে আসে সে। 14 এপ্রিল বাড়ির পাশে মেলায় গিয়েছিল বন্ধুদের সঙ্গে। এখানে ফের অসুস্থ হয় অলোক ত্রিপুরা। রাতের দিকে জ্বর বাড়তে থাকায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু কোনো কাজ হয়নি। এরপর তাকে উদয়পুরে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হলে ঘণ্টা খানেক পরেই মারা যায় অলোক। রাজ্য দলের হয়ে এবছর সন্তোষ ট্রফিতেও খেলেছে অলোক ত্রিপুরা। অলোকের অকালে মৃত্যুতে ফুটবল মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।